ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত শেকমপুর গ্রামে। এই গ্রামে নানা ধরনের কৃষিকাজ হয়ে থাকে। কৃষক বন্ধুরা নানা রকমের চাষ করে থাকেন। কি সেই সব চাষ, সে কথা জেনে নেব তাদের সঙ্গে কথা বলেই। এবং সেই সমস্ত চাষের কাজ করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হন সে কথাও আমরা জেনে নেব। এইসব সমস্যাগুলো দূর করতে গেলে কী ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া দরকার সে কথা জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি সহকৃষি অধিকর্তা মৃত্তিকা ও জল ব্যবস্থা সিউড়ি ডক্টর নিশীথ মণ্ডলকে। তবে আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়। নমস্কার, আপনার নাম? রবিলাল ঘোষ। আচ্ছা, ধান গাছ তো দেখতেই পাচ্ছি হাতে। আপনার কি ধরনের চাষ, কি চাষ করেছেন এবং কি সমস্যা? এটা আপনার বড় চাষ এখন করেছি, যা এটা নানা রোগের পরিস্থিতি যাতে দমন করা যায়। কি হচ্ছে, কি ধরনের রোগ দেখছি? রোগ এই যেমন মাজরা পোকা, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে, যাতে ভালো ওষুধ দিয়ে আমরা উপকৃত হতে পারি, এটাই বলা আমার উদ্দেশ্য। কৃষক বন্ধু ধান চাষ করেছেন, শুনলেন মাজরা পোকার একটা উপদ্রব দেখা যাচ্ছে, তো এই অবস্থায় কি করা দরকার জেনে নেব আমরা। রবিবাবু যেটা বললেন যে মাজরার সমস্যা, এখন মাজরার সমস্যার জন্য আপনাদেরকে প্রথমে কিছু প্রতিরোধী জাত আছে ধানের, সেই জাতগুলো যদি আমরা লাগান তাহলে মাজরার প্রকোপটা অনেকটা কমানো যায়। যেমন হচ্ছে 36, শস্যশ্রী বা শতাব্দী মিনিকিট যেটা, বা M2 1010, এগুলোতে মাজরার সমস্যাটা অনেক কম। দ্বিতীয় হচ্ছে যে আপনারা যে পরিমাণ যে নাইট্রোজেনটা দেন, সেই নাইট্রোজেনটা যদি পরিমিত দেন, অর্থাৎ প্রথম চাপানে একটু লেট করে দেন, তাহলে কিন্তু মাজরার অনেকটা যে এটা প্রকোপটা কমানো যায়। এখন এছাড়াও যদি দেখা যায় যে শতকরা আপনাদের 10টার বেশি ঝাড়ে মাজরা লেগে গেছে, সেক্ষেত্রে আপনাকে রাসায়নিকে যেতে হবে, এবং সেক্ষেত্রে তখন আপনার মূল জমিতে আমাদের যে 4th জেনারেশন যে পেস্টিসাইডগুলো এসছে, সেগুলোর মধ্যে আমরা থায়োমিথাক্সাম যেটা বলছে একতারা নামে পাওয়া যায়, সেটা হচ্ছে 2.5 গ্রাম প্রতি 10 লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়া রয়েছে অ্যাসিটামপ্রিড বা প্রাইড, এটাও রয়েছে আপনার 2.5 ml প্রতি 10 লিটার জলে। তাছাড়াও ইন্ডক্সোকার্প বা আপনার কঞ্জাব এই জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে, সেগুলো 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে অন্তত 10 দিন পর দুবার দেবেন। তবে যখন এই কীটনাশকগুলো প্রয়োগ করা হবে, তখন বিশেষ করে সকালের দিকটায় দেওয়া বাঞ্ছনীয়, কারণ তাতে আপনার অন্যান্য যে উপকারী যে আমাদের বন্ধু পোকাগুলো রয়েছে সেগুলো মরবে না। এবং এগুলো প্রয়োগ করার সময় সেখানে আপনাদেরকে কিছু স্টিকার সলিউশন, অর্থাৎ আইদার কিছু আপনার ওই শ্যাম্পু পাতা দিতে পারেন একটা ড্রামে একটা করে, অথবা আর আমাদের যে টিনোফল বা স্যান্ডোভিড রয়েছে বা টাইট্রন রয়েছে, এগুলোও কিছুটা ওই 5 থেকে 10 ml প্রতি ড্রামে যদি দিয়ে দেন 15 লিটার জলে, তাহলে কিন্তু এই কীটনাশকের কার্যকারিতাটা বাড়ানো যায়। তাছাড়াও আমরা কিছু দানাদার কীটনাশক, যেগুলো কিনা একটু ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব, সেই কীটনাশকগুলো ওই যদি আমরা দিতে বলছি যেখানে প্রকোপটা খুব বেশি, যেমন ফিপ্রোনিল দানা বা পাদান বা কিটাপ দানা, এগুলো হচ্ছে আপনার 2 থেকে 2.5 কেজি শেষ চাষের সময় যদি দেওয়া যায়, তাহলে মাজরা বা অন্যান্য যে পোকাগুলো আসে সেগুলো সমস্তটাকেই মানে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। আমরা জেনে নিয়েছি যে মাজরা পোকা লাগলে সে সময় কী করণীয়। এবারে জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজের কথা। আপনার নাম? আমার নাম উদয় ঘোষ। আচ্ছা, কি চাষ করেছেন? আমি ঢেঁড়স চাষ করেছি। আচ্ছা, কতটা জমিতে করেছেন? ওই 2.5 কাঠা 3 কাঠা হবে। আচ্ছা, কিভাবে শুরু করেছেন একটু শুনি। শুরু মানে প্রথম হাল বানা হয়েছে, তারপরে চারা করা হয়েছে, সেটাকে বসানো হয়েছে, জল টল দেওয়া হয়েছে, তারপরে গাছ হয়েছে। আচ্ছা, এখন বর্তমানে এটা মাজরা লেগে যাচ্ছে, একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, কেটে দিয়েছে পোকাতে। আচ্ছা, লাগানোর আগে শোধন করেছিলেন? শোধন করেছিলাম। আচ্ছা, তারপরেও দেখছেন এই ধরনের উপদ্রব দেখা যাচ্ছে, তো কিছু প্রয়োগ করেছেন? একবার স্প্রে করেছিলাম। আচ্ছা, কি স্প্রে করেছিলেন? কি বিষটা কি নাম যে? আচ্ছা, যাই হোক, জেনে নিয়ে কোনো একটা ওষুধ দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, তাতেও খুব একটা উপকার পান না? পাইনি। আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে নিয়েছি কৃষক বন্ধু সমস্যার কথা। এবারে জেনে নেব এই অবস্থায় প্রতিকার নিতে গেলে কি করতে হবে। ঢ্যাঁড়সের যে সমস্যা বললেন, মূলত ঢ্যাঁড়সের কিছু উন্নত জাত রয়েছে, সেই জাতগুলোকে আপনাদেরকে সিলেকশন করতে হবে। তাতে এই যে আপনার ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা এবং আপনার যে সাহেব রোগ সৃষ্টিকারী অর্থাৎ বাহক পোকা, এগুলোকে নিয়ন্ত্রণ করতে হয়। এবং সেই জাতগুলো হচ্ছে আপনার সাতপুতিয়া, নসধর বা আপনার রেখা, সুরেখা, এই জাতগুলো, এগুলো আমাদের সিউড়ির মার্কেটেও পাওয়া যায়। এগুলো আপনারা সিলেকশন করতে পারেন, নির্বাচন করুন, লাগান। আর হচ্ছে ঢ্যাঁড়স লাগানোর সময় যখন ঢ্যাঁড়সের 2 পাতা বয়স হবে, সেই সময় গাছ প্রতি প্রায় 10 থেকে 15 গ্রাম করে একটু দূরে দূরে, অর্থাৎ প্রায় 1 ফুট দূরে রিং করে আপনারা ওই সেচ দেওয়ার আগে দেন,
কিছু দানাদার যে আমাদের ইগুলো রয়েছে, যেমন ফিপ্রোনিল দানা বা রিজেন দানা বা প্রাদান দানা বা কনজার্ভের যে এইগুলো, সেগুলো দিলে কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও যে আপনার মূল জমিতে সঠিক দূরত্ব যদি লাগান, অর্থাৎ প্রায় 1.5 ফুট বাই 1 ফুট, 1.5 ফুট হচ্ছে সাইড টু সাইড, 1 ফুট বাই 1 ফুট যে হাইব্রিড জাতগুলো রয়েছে সেগুলোকে লাগাতে হবে, যাতে আপনার অন্যান্য যে আগাছা বা অন্যান্যগুলো দূর করে দিতে হবে, যাতে আশ্রয় নিতে না পারে বাহক পোকাগুলো। এবং মূলত যে সাহেব রোগটা হচ্ছে, পাতায় ছোপ ছোপ দাগ হয়ে যে নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো, সেটা কন্ট্রোল করার জন্য আমাদের সর্বাঙ্গবাহী যে কীটনাশকগুলো রয়েছে, যেগুলো আপনারা দিতে পারেন। প্রথমেই নিমারিন দেওয়া যেতে পারে। নিমারিনের বিভিন্ন যে ঘনত্বে রয়েছে, 1500 ppm বা 3000 ppm। 1500 ppm হলে 5 ml প্রতি লিটার জলে, আর যদি 3000 ppm হয় তাহলে 2.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করতে পারেন। এছাড়াও কিছু রিসেন্ট যে উন্নত কীটনাশকগুলো যেগুলো চলে এসছে সর্বাঙ্গবাহী, সেগুলোর মধ্যে আপনারা দিতে পারেন যে ফিপ্রোনিল লিকুইড, যেটা তরল যেটা রয়েছে, 1 ml পার লিটার জলে দেওয়া যেতে পারে। তাছাড়া রয়েছে মার্শাল বা প্রোফেনোফস বা কুইনাল ফস, এগুলো 1.5 থেকে 2 ml প্রতি লিটার জলে মিশিয়ে 15 দিন অন্তর অন্তর দেওয়া যায়। তাছাড়াও আপনার ফেন পাইরক্সিমেট বা ম্যাজিস্টার নামে যেগুলো রয়েছে আমাদের, যেটা কিনা কীটনাশক মানে একদিকে পোকা এবং একদিকে মাকড় দুটোকেই কন্ট্রোল করতে পারে, বাহক পোকাটাকে কন্ট্রোল করতে পারে, সেইগুলো আপনার 1.5 থেকে 2 গ্রাম বা 1.5 থেকে 2 ml, পাউডারও হয় তরলও হয়, যে কোনো ফর্মুলেশন আমরা ব্যবহার করুন, সেটা যদি 15 দিন অন্তর অন্তর দেন মাঠে, তাহলে আপনার এই যে বাহক পোকা এবং অন্যান্য যে ফ্রুট অ্যান্ড শুট বোরার, যেটা ফল ও কাণ্ডছিদ্রকারী পোকা, সেটাকেও নিয়ন্ত্রণ করা যায়। তাছাড়াও আমাদের কিছু জৈব কীটনাশকও বাজারে যদি অ্যাভেলেবেল হয়, কারণ সবসময় পাওয়া যায় না, চাষি ভাইরা একটু সমস্যায় পড়েন, যে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বা বিটি, এগুলো যদি আপনারা পান তাহলে সকালের দিকে, বিশেষ করে সকাল 8টার আগেই কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। 1.5 থেকে 2 ml বা 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা প্রয়োগ করুন। তবে খেয়াল রাখবেন, যদি রাসায়নিক কীটনাশক দেওয়ার পর অন্তত 3 দিন অন্তত ফল তুলবেন না, তারপর আপনি ফলগুলো বাজারজাত করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবে জেনে নিয়েছি ঢ্যাঁড়স চাষের ক্ষেত্রে কি করণীয়, অর্থাৎ জাত নির্বাচন চাষের শুরুতেই সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং চাষ পদ্ধতি একটু উন্নত করলেই ভালো ফলন পাওয়া যেতে পারে। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার চাষবাসের কথা। আপনার নাম? আমার নাম শ্রীকুরাম ঘোষ। কি চাষ করেছেন? আমি বেগুন চাষ করেছি, আলু চাষ করেছি, সর্ষে, গম, শসা, ঝিঙে, লাউ। বাদ কিছু নেই সেরকম? আচ্ছা, তো এই মুহূর্তে কি জানতে চাইছেন? আমার এই শসা গাছ এই সবেমাত্র শুরু হয়েছে, তো নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো, গাছগুলো ইয়ে হয়ে যাচ্ছে, আর এই যে পোকা লেগে গেছে। আচ্ছা, পাতাটা একটু দেখাবেন? আচ্ছা, এরকম ভাবে গাছে আর কি পাতা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে ফলনও ঠিক হচ্ছে না। আচ্ছা, তো কিছু প্রয়োগ করেছেন আপনি? আমি সার দিয়েছিলাম একবার, মানে তখন পাতাগুলো কুঁড়ি যাচ্ছিল, রেডিও কাছে গিয়েছিলাম, তখন ছিলেন না, ওই কেপ এসেছিল, সার লিখে দিয়েছিল, সার দিয়েছিলাম, তারপরে 7 দিন পর পর বোরন দিয়েছি। আচ্ছা আচ্ছা, তাতে এখন কি লক্ষ্য করছেন? না, তখন তো এগুলো হয়নি। আচ্ছা, তখন পাতাগুলো কুঁড়ি গিয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং এখন এই সমস্যা দেখছেন যে ফলও কুঁকড়ে যাচ্ছে। শশা চাষ করেছেন, ভালো শশার ফলন পেতে গেলে ঠিক কী করণীয়, বা যে অবস্থা দেখা যাচ্ছে সেই অবস্থাতেই বা কী করতে হবে জেনে নেব আমরা। আচ্ছা, যে শশার যে সমস্যাগুলো চাষি ভাই বললেন, তাতে দেখছি যে দু ধরনের সমস্যা রয়েছে। একটা পোকার সমস্যা রয়েছে এবং একটা রয়েছে আপনার রোগের সমস্যা। শশার ফলটা যে বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ বাঁকা বাঁকা হচ্ছে, এবং দেখা যাচ্ছে ফলের গায়ে বিডের মতো ফোলা ফোলা দাগ রয়েছে, এগুলো মূলত আপনার হচ্ছে মানে পোকার আক্রমণের জন্য, যে চষি পোকা এবং শোষক পোকা রয়েছে তাদের আক্রমণের জন্য হয়। তো এই পোকা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে প্রথমেই চাষি ভাইকে বলে যে পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করুন, এবং সঠিক দূরত্বে যদি সম্ভব হয় যে সরু তার দিয়ে বা বাঁশের বাতা দিয়ে মাচা করা যায়, কারণ দেখা যাচ্ছে যে সে সরু অল্প নিচু মাচা করলেও কিন্তু অনেক সময় কীট বা পোকাকে বা অন্যান্য রোগের হাত থেকে ফসলকে বাঁচানো যায়। তো এই পোকার হাত থেকে বাঁচানোর জন্য সর্বাঙ্গবাহী যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো, বিশেষ করে যেহেতু শশা আপনার কাঁচা অবস্থা বা স্যালাড করে খাওয়া যায়, যার জন্য বলবো যে নিম জাতীয় কীটনাশক যেগুলো রয়েছে, নিমারিন বা অ্যাগ্রোনিম, অ্যাজোনিম, এগুলো 3 ml প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করুন। তাছাড়া আমাদের যে জৈব কীটনাশক রয়েছে, নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বা আপনার যেটা বলছে বিটি, এগুলো 1 থেকে 1.5 ml সকালের দিকে প্রয়োগ করুন। এছাড়াও কিছু যেগুলো আমাদের পরিবেশ বান্ধব কীটনাশক বাজারে আমরা পাচ্ছি, তার মধ্যে আমরা বলতে পারি ইমিডাক্লোরপিডটা দেওয়া যেতে পারে, যেটা আপনার 3 ml 10 লিটার জলে মিশিয়ে আপনারা প্রয়োগ করুন। আর হচ্ছে যে আপনার যে রোগের যে সমস্যাটা রয়েছে, রোগের এই সমস্যা দূর করার জন্য, কারণ এটাকে আপনার ইপক্সিকোনাজোল বা ইটাকোনাজোল বা প্রপিকোনাজোল জাতীয় যে আগাছা আপনার রোগনাশকগুলো রয়েছে, যে কোনো একটা রোগনাশক
1.5 থেকে 2 ml বা 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে প্রয়োগ করুন। তার সঙ্গে কিছু যে আমাদের স্টিকার সলিউশন রয়েছে স্যান্ডোবিট, ট্রিনোফল, এগুলো দিন। তাতে এই রোগনাশকের কার্যকারিতা বাড়ানো যায় এবং খুব অনায়াসেই এই রোগগুলোকে দূর করা যায়। এই নাও আর কিছু বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি। এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যিই বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। আমরা দাঁড়িয়ে রয়েছি সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত শেকমপুর গ্রামে। গ্রামের কৃষক বন্ধুরা নানান রকমের চাষ করেছেন এবং সেসব চাষ করতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। জেনে নিচ্ছি সেসব কথাই। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত ঘোষ। আচ্ছা, হাতে আলু দেখতে পাচ্ছি, আলু চাষ করেছেন? হ্যাঁ, আলু চাষ করেছি। কি সমস্যা দেখছেন? সমস্যা এই আলু ফল হয়ে যাবে, যে হওয়ার পর পচা পচা দাগ, তো বাড়িতে রাখলেও এই আলুটা পচে যাচ্ছে। আচ্ছা, আর এই ফেটে ফেটে যাচ্ছে আলুগুলো। মানে সেটা তুলে রাখার পরে? না না, এটা মাটি থেকে হয়েছে, এখন তো রাখলে পরে আরো বেশি পচে যাচ্ছে। মানে এই যে পচন ধরার ব্যাপারটা মাটি থেকেই হয়েছে? থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা, সেটা এই বছরের এই আলুতেই দেখছেন তো? এই বছর এটা হয়েছে, গতবার রিং হয়ে গিয়েছিল। এবছর এই সমস্যা। আচ্ছা, তো কি করতে হবে? এর করণীয় কি? নিশ্চয়ই জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি আরও একজন কৃষক বন্ধুর হাতে আলুই রয়েছে, নিশ্চয়ই আলু নিয়ে কিছু জানতে চাইছেন, জানবো তার কাছ থেকে। আপনার নাম? রতন দাস। আচ্ছা, আলু চাষ করেছেন? আলু চাষ করেছি। আচ্ছা, তো চাষ করতে গিয়ে কি লক্ষ্য করছেন? এই ঘুরঘুরে লাগানোর চেষ্টা করছি। আচ্ছা, ফলনের মধ্যে? ফলনের মধ্যে। আচ্ছা, তো কেন হচ্ছে সেটা জানতে চাই। অবশ্যই। আলু চাষ করেছেন এবং আলুর কিছু সমস্যা দেখা যাচ্ছে ফলনের ক্ষেত্রে, তো কি করতে হবে এবং কি প্রয়োগ করলে আলুকে ভালো রাখা যাবে এই অবস্থাতেও আমরা জেনে নেব। আলুর যে সমস্যা তা মূলত 3টি কারণ বা 3 ধরনের সমস্যা এখানে আমরা দেখলাম। প্রথম কারণ হচ্ছে যে কালো খুশকি বা আলুর গায়ে কালো কালো দাগ হয়ে যায় এবং পরবর্তীতে পুরো আলুর ভেতরটা পচে যায় এবং আলুর বাজার দরটা খুব কমে যায়। তো এই কালো খুশকি বা ব্ল্যাক স্ক্যাব এটা হচ্ছে এক ধরনের ছত্রাকঘটিত রোগ। তো এই ছত্রাকঘটিত রোগের দূর করতে গেলে প্রথমে চাষিভাইকে বলবো, আপনি যে আলুটা তুলেছেন, ফসলটা তুলেছেন, সেটা আপনি যেন ইমিডিয়েটলি বাজারজাত করে দিন, কারণ এটা বীজ হিসেবে রাখবেন না। আর দ্বিতীয়ত, এই কালো খুশকি নিয়ন্ত্রণের জন্য চাষিভাইয়ের যেটা করণীয় সেটা হচ্ছে প্রথমে বীজ শোধন দরকার। আগামীতে যখন লাগাবেন বীজ শোধন অবশ্যই করবেন। বীজ শোধন করতে হলে আপনার এক্ষেত্রে আপনার ওই মনসেরিন, পেনসাইকিউরন বা ইটাকোনাজোল বা আপনার প্রপিনেপ জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে, যেটা বাজারে অ্যান্ট্রাকল ফ্যান্টাকল পাওয়া যায়, এগুলো আপনার 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে আপনারা সেখানে করবেন। তাছাড়া আলু বীজ যে শোধন করবেন, সেই শোধন করার জন্য এখন অনেকটা বলতে পারবো যে ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশ এবং অর্থনৈতিক সুবিধাযুক্ত একটা প্রসেস আমরা চাষিভাইকে বলছি, যেটা হচ্ছে 1 বিঘার জন্য যে পরিমাণ আলু লাগবে সেই পরিমাণ আলু, এবং তাতে আপনি 250 গ্রামের মতো এই পেনসাইকিউরন বা মনসেরিন জাতীয় যে ছত্রাকনাশক এবং 3 থেকে 4 লিটার জলে গুলে সেটা কোনো ছায়াযুক্ত স্থানে আলুগুলোকে বিছিয়ে রেখে সেই ছত্রাকনাশকটা প্রয়োগ করুন। তাতে আপনার পরবর্তীতে মাঠে যখন আলুটা রোপণ করবেন দেখবেন এই সমস্যাটা আসবে না। আর হচ্ছে যে বিশেষ করে মাঠের ক্ষেত্রে বলবো যে নাইট্রোজেন সারটা বা সেখানে সুষম সারটা দিন, কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে আলু ফেটে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা এই অঞ্চলে, বোরনের ঘাটতির জন্য এই সমস্যাটা হয়। তার জন্য যখন আলু লাগাবেন তখন 21 দিনের মাথায় একবার এবং 42 দিনের মাথায় একবার যদি আপনারা সলিউবোর বা অ্যাগ্রিবোর বা বোরন 20 যেগুলো আছে 2 গ্রাম পার লিটার জলে গুলে সেটা প্রয়োগ করলে অনেকটা সমস্যা দূর করা যায়। যদি এগুলো সম্ভব না হয় তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের অনুখাদ্যের যে মিশ্রণগুলো পাওয়া যায় বাজারে, মাইক্রোমিক্স 1, 2, 3, 4 গ্রেডের যে কোনো একটা গ্রেড আপনারা শেষ চাষের সময় বিঘেতে 1 থেকে 1.5 কেজি দিয়ে যদি দেন তাহলে খুব ভালো হয়। অথবা আপনি প্ল্যানোফিক্স বা ফাইটোনল জাতীয় যে অনুখাদ্য তরলগুলো পাওয়া যাচ্ছে সেগুলো 2.5 থেকে 3 মিলিলিটার প্রতি 10 লিটার জলে মিশিয়ে যদি আপনারা 21 দিনের মাথায় একবার এবং 42 দিনের মাথায় প্রয়োগ করেন তাহলে দেখবেন আলুর এই ফাটা যে সমস্যাটা সেটা কন্ট্রোল করা যাবে।
তৃতীয় যে সমস্যাটা চাষি ভাই বললেন, যেটা কাটুই পোকার সমস্যা, যেটা আলু তোলার আগে আপনারা দিন 15 আগে মাঠে যখনই দেখা যাচ্ছে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, গাছগুলো একটু ব্রাউনিশ কালার আসছে, সেই সময় আপনি আলুর যে ডগাগুলো কেটে দেবেন। কেটে দিয়ে সেই সময় একটা কীটনাশকের মিশ্রণ যদি সম্ভব হয় ক্লোরোপাইরিফাস জাতীয় প্রয়োগ করে দিলে খুব ভালো হয়। অথবা মাঠে যে আলের কাছাকাছি বিভিন্ন জায়গায় ওই যে কাটা আলুর যে ডালপালা বা খড়ের পোয়াল জড়ো করে সেখানে যদি আপনারা পয়জন বেটিং করেন, অর্থাৎ কিছু ময়দার লেই তার সঙ্গে আপনি আমাদের ম্যালাথিয়ন জাতীয় বা কার্বোফুরান জাতীয় কিছু দানাদার কীটনাশকের সঙ্গে মিশিয়ে কিছু জায়গায় রেখে দেন, তাহলে সন্ধ্যাবেলায় যে কাটুই পোকাটা আসে এবং সেগুলো খেয়ে তারা মরে যায় এবং আপনার যে মূল যে জমিতে না আসে বা আপনি যখন ফসলটা তুলছেন তখন সেই আলুটাকে ক্ষতি করতে পারে না। এবং গুদামজাত করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আলু যখন মাঠ থেকে তুলছেন তখন বাড়িতে নিয়ে এসে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে অন্তত 2-3 দিন রাখবেন, তারপর সেগুলো গ্রেডিং করবেন, বাছাই করবেন যে 50 গ্রাম সাইজের একরকম বা আপনার 150 গ্রামের একরকম, 25 গ্রামের এরকম বিভিন্ন বাছাই করে নেবেন। যেখানে দেখবেন যেগুলো একটু কাটা বা ফাটা বা একটু রোগগ্রস্ত সেগুলোকে আলাদা করে রাখা বাঞ্ছনীয়। তাতে আপনার এই পোকা বা অন্যান্য রোগের আক্রমণ থেকেও আলুকে বাঁচানো যাবে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত আলু বহুদিন স্টোর করে রেখে লাভবান হবেন। আলু চাষ থেকে সংরক্ষণ কীরকম হওয়া উচিত সে কথা আমরা জেনে নিয়েছি। এবারে জানবো আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। আপনার নাম? নমস্কার, আমি একটা ক্ষুদ্র চাষি, আমার নাম সুকুমার ঘোষ। আচ্ছা, কী চাষ করেছেন? এই লঙ্কা চাষ। আমাদের আসল চাষ হচ্ছে ধান, ধানের পরে গম, শস্য সবই চাষ করা আছে। তার মধ্যে এখন সমস্যা দেখা দিয়েছে এই লঙ্কা। লঙ্কাটা দেখুন, লঙ্কার গাছটা একটু কুবড়ে যাচ্ছে। এতে একবার সার দেওয়া হয়েছে, আর কিছু দেওয়া হয় না। এমনি মাটি যেমন করা সেরকম সবই করা হয়েছে। এটাই জমিতে লঙ্কা চাষ করে এই সামান্য 3 কাঠা। এই বছরই প্রথম? এই বছরই প্রথম। আচ্ছা, এবং প্রথমবার চাষ করে দেখছেন পাতা কুঁকড়ে পাতাটা কুঁকড়ে যাচ্ছে। আচ্ছা, নিশ্চয়ই আপনার সমস্যার কথা আমরা শুনেছি। এবারে জেনে নেব সমাধান কি হতে পারে সেই বিষয়টি। আচ্ছা, লঙ্কার যে সমস্যা সুকুমারবাবু বললেন, এটা প্রধানত হয়েছে মাকড়ের আক্রমণের জন্য। এখন মনে রাখবেন যে মাকড় বা পোকার থেকে মাকড়ের একটা পার্থক্য, যে মাকড়ের 4 জোড়া পা থাকে এবং এরা সম্ভবত আলোর বিপরীতে অর্থাৎ পাতার তলার দিকে লুকিয়ে থাকে, যার জন্য ঠিকঠাক শুধুমাত্র কীটনাশক দিলে কিন্তু মাকড়কে মারা যায় না। এখন এই মাকড়ের যে সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য কিছু প্রতিরোধী জাত রয়েছে বা সহনশীল জাত রয়েছে, যেগুলো সূর্য, অ্যাটম, জ্বলন, জ্যোতি, এই জাতগুলো আমরা নির্বাচন করুন। সচরাচর যে প্রচলিত জাতগুলো চাষ করছেন সেগুলো বাদ দিয়ে কিছু হাইব্রিড সংকর জাত, এই জাতগুলো নির্বাচন করুন। আর হচ্ছে সঠিক দূরত্বে প্রায় 2 ফুট অন্তর অন্তর সারি করুন, সারিতে লাগান। আর কিছু জৈব সার যেটা রয়েছে সেই জৈব সারের পরিমাণটা বাড়ান। এবং এই মাকড়ের যে সমস্যাটা হচ্ছে, সকালের দিকে ঠান্ডা, দুপুরে একটু গরম, এই যে এটা এবং শুকনো হাওয়া যদি হয়ে যায় সেক্ষেত্রে মাকড়ের প্রাদুর্ভাবটা আরও বেড়ে যায়। এখন তার জন্য আমাদের যে মাকড়নাশকগুলো রয়েছে, যেমন ফেনপাইরক্সিমেট বলে একটা মাকড়নাশক আছে, যেটা বাজারে রিসব 1 নামে পাওয়া যাবে, সেটা আমরা নির্বাচন করতে পারেন। অথবা ফেনজাকুইন বা ম্যাজিস্টার নামে পাওয়া যায়, কুইনাজোনিল বলে একটা এসছে যেটা বাজারে নুস্টার নামে পাওয়া যায়, এগুলো দিন। অথবা ডাইকোফল বা কেলথেন, এগুলো দেওয়া যায়। 2 থেকে 2.5 ml প্রতি লিটার জলে মিশিয়ে আপনি 10 দিন অন্তর 2বার দেবেন। কিন্তু খেয়াল রাখবেন যদি ফুল আসে সেক্ষেত্রে কিন্তু কখনোই কেলথেনটা দেবেন না, কারণ কেলথেন প্রয়োগ করলে আপনার ফুল ঝরে যেতে পারে। অন্যান্য যে মাকড়নাশকগুলো রয়েছে সেগুলো আপনি দিন। আর যদি দেখা যায় যে তীব্রতা 5% কম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই মাকড়নাশক না দিয়ে শুধুমাত্র প্লেন জল, প্লেন জলের সাথে যদি 2 গ্রাম করে বোরন পালিটা জলে মিশিয়ে প্রয়োগ করেন, তাহলে কিন্তু মাকড়গুলো অনেক অনায়াসে দূর করা যাবে। লঙ্কা চাষের ক্ষেত্রে কি করণীয় সে কথা আমরা জেনে নিয়েছি। জানবো আরও একজন কৃষক বন্ধুর কাছ থেকে তার কথা। আপনার নাম? বাসু মুর্মু। আচ্ছা, গম তো দেখতেই পাচ্ছি হাতে রয়েছে, গম চাষ করেছেন? গম চাষ করেছি। আচ্ছা, কতটা জমিতে করেছেন? গম 8-10 কাঠা মতন হবে। আচ্ছা, এখন কেমন লক্ষ্য করছেন? লক্ষ্য বলতে এই যা মরে যাচ্ছে, সাদা সাদা সৃষ্ট চলে আসছে। আচ্ছা, গমটা মনে হয় আমরা খানি ফেলেছি, সাদা শীষ হচ্ছে। আচ্ছা, সুতরাং ফলন ভালো হবে না, বুঝতেই পারছি। ফলন ভালো হবে না। আচ্ছা, এটা জমিতে কি প্রায় জমি মানে সারা জমি জুড়ে এরকম দেখছে? যেগুলো জমিগুলোতে দেওয়া আছে সব জমিগুলোতে এরকম আসছে। কিছু প্রয়োগ করেছেন? ওষুধ বলতে কিছু প্রয়োগ করে নাই। আচ্ছা আচ্ছা, তো আজকেই এই সমস্যার কথা তুলে ধরলেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা জেনে নিয়েছি গম চাষ করেছেন এবং দেখাই যাচ্ছে যে শীষগুলো সাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলন খুব যে ভালো হবে এমনটা আশা করা যায় না। তো এই অবস্থায় কি করণীয় জানবো আমরা। আচ্ছা, গমের যে সমস্যা মূলত 2টো কারণের জন্য হয়। একটা হচ্ছে মাজরা, বাদামি মানে গোলাপি মাজরা, যেটা পিঙ্ক বোরার বলছে, সেটার জন্য হয়ে থাকে। আর একটা অনেক সময় মরচে, যে ইয়েলো রাস্ট যেটা বলে, মরচের জন্য হয়ে থাকে।
এখন যদি দেখা যায় যে গমের শীষ শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সাদা এবং যদি টেনে হাত দিয়ে টানলে ইজিলি মানে খুব সহজভাবে উঠে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাজরার আক্রমণ। এখন এই মাজরাটাকে দূর করার জন্য যে আমাদের যে দানাদার যে কীটনাশকগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো পরিবেশ বান্ধব, ফিপ্রোনিল দানা বা রিজেন্ট দানা বা আপনার কনজার্ভের দানা রয়েছে, সেই দানাগুলো আপনার গমের যখন চাষ করবেন প্রথম চাপানের সময়, অর্থাৎ প্রথম যখন শেষটা দিচ্ছেন 21 দিনের মাথায়, সেই সময় যদি বিঘেতে 1 থেকে 1.5 কেজি করে দিয়ে দেন, তাহলে কিন্তু এই মাজরার যে সমস্যাটা দূর করা যায়। এছাড়াও যদি তা না দেওয়া হয়ে থাকে, তাহলে মূল জমিতে যখন গমের বয়স প্রায় 1 মাসের মাথায়, সে সময় যদি আপনারা দেখা যায় যে এই মাজরার প্রতিবার আসছে বা প্রাদুর্ভাবটা বেশি হচ্ছে, শতকরা 10টা ঝাড়ে যদি দেখা যায় বেশি লেগে গেছে 100টা গাছের মধ্যে, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু তখন আমাদের যে বিভিন্ন যে সর্বাঙ্গী কীটনাশকগুলো রয়েছে, ইমিডাক্লোরপিড বা টাটামিডা, যেটা আপনার 3 ml 10 লিটার জলে মিশিয়ে দিতে পারেন। তাছাড়াও আপনার মার্শাল 2 ml 5 লিটার জলে মিশিয়ে দেওয়া যেতে পারে। এছাড়াও রয়েছে যে কনজার্ভ বা ফিপ্রোনিল জাতীয় যে লিকুইডগুলো 1 থেকে 1.5 ml 5 লিটার জলে মিশিয়ে যদি 15 দিন অন্তর অন্তর দেওয়া যায়, তাহলে মাজরার প্রাদুর্ভাবটা কমানো যায়। আর যদি দেখা যায় যে না, যে শীষগুলো সাদা হচ্ছে সেগুলো সহজে টানলে আপনার উঠছে না, এবং যদি গোড়ার দিকটা একটু লক্ষ্য করেন দেখবেন বাদামি বাদামি একটু পচনও রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ইয়েলো রাস বা আপনার মোর্চে রোগ হয়। এই মোর্চে যদি রোগ হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যে তামাঘটিত যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো খুব কাজ দেয়। যেমন আপনার ব্লাইটক্স 50 EC, যেটা 5 গ্রাম পার লিটার জলে মিশিয়ে, অথবা কোসাইড কপার হাইড্রক্সাইড, যেটা কোসাইড, যেটা 2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে, যদি সেখানে আমরা একটু বোরনটাও পাঞ্চ করে দেন, মিক্স করে দেন, বোরনটা 2 গ্রাম পার লিটার জলে, তাহলে এবং 15 দিন অন্তর অন্তর দেন। গমের যখন বয়স হবে আপনার ওই 21 দিনের মাথায় একবার, একটা 42 দিনের মাথায় একবার, তাহলে দেখবেন যে এই যে আপনার যে মোর্চে, সেই মোর্চেটাকে কন্ট্রোল করা যাবে এবং আপনি উপযুক্ত ফলন পাবেন। চাষের বৈচিত্র্যের মতোই সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমরা বৈচিত্র্যই লক্ষ্য করছি। তাই আরও এক কৃষক বন্ধুর কাছ থেকে জেনে নেব তিনি কি চাষ করেছেন এবং কি ধরনের সমস্যা লক্ষ্য করছেন। আপনার নাম? সরোজ ঘোষ। কি চাষ করেছেন? পেঁয়াজ। আচ্ছা, তো পেঁয়াজ চাষের ক্ষেত্রে কি লক্ষ্য করছেন? পেঁয়াজের পাতা এই যে আপনার সাদা সাদা হয়ে যাচ্ছে, এভাবে কুড়ি যাচ্ছে, গাছটা আস্তে আস্তে বসে যাচ্ছে। আচ্ছা, কিভাবে চাষ শুরু করেছিলেন? প্রথমে আমরা যেভাবে চাষ করা হয়, মানে আপনার 3-4টে চাষ নাঙল দিয়ে আপনার বাজার থেকে বিচন কিনে, বিচন, সেটাকে বসিয়ে আপনার ছিঁচ দিয়ে। শোধন করেননি? না, বাজারে মার্কেট কিনে শোধন করিনি। আচ্ছা, তো কি শোধিত বীজই কিনেছিলেন? না, সেটা বলতে পারছি না, ওরা বাজার থেকে নিয়ে এসেছি তো। আচ্ছা আচ্ছা, তো তারপরে কি করেছেন? তারপর আপনার যেমন নাইট্রোজেন ধরুন, তারপর রাসায়নিক সার, জৈব সার দিয়ে বসানো হয়েছে, ছাই দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, এবং এই অবস্থায় এসে দেখছেন যে সাদা মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, কি করতে হবে? অর্থাৎ সমস্যার কথা আমরা শুনে নিয়েছি, এই অবস্থায় কি করণীয়, কি করলে ভালো ফলন পাওয়া যাবে জানবো আমরা। আচ্ছা, পেঁয়াজের যে সমস্যা, এটাও দুটো কারণের জন্য হয়। একটা হচ্ছে চষি পোকার আক্রমণের জন্য হয়, যে ডগাগুলো পোড়া পোড়া হবে এবং দেখা যাচ্ছে পুরো পাতাটা ছোপ ছোপ দাগ হয়ে যাবে এবং গাছটা মারা যাবে এবং ফলনটা অনেক কমে যায়, বা পেঁয়াজের কন্দর সাইজটা খুব ছোট হয়। হ্যাঁ, এটা চষি পোকার আক্রমণ হলে সেক্ষেত্রে আপনার চাষিভাইকে বলবো যে সর্বাঙ্গবাহী যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো যে কোনো একটা আমরা দেবেন। যে পেঁয়াজ লাগানোর ওই 1 মাসের মাথায় একবার, আর একটা হচ্ছে 45 দিনের মাথায় একবার। কোনগুলো না, আপনার ইমিডাক্লোরপিডটা দেওয়া যেতে পারে 3 ml 10 লিটার জলে, অ্যাসিটামপ্রিড বা প্রাইডটা 2.5 গ্রাম প্রতি 10 লিটার জলে, অথবা রয়েছে থায়োমিথক্সাম, যেটা হচ্ছে 2.5 গ্রাম 10 লিটার জলে, অথবা আপনার যে ইন্ডোক্সোকাপটা দেওয়া যেতে পারে 1/2 গ্রাম পার লিটার জলে, বা আপনার যে ফিপ্রোনিলটা হচ্ছে 1 ml পার লিটার জলে মিশিয়ে যে কোনো একটা আপনারা দেবেন, এবং তার সঙ্গে একটা স্টিকার সলিউশন দেবেন। আর আরেকটা দেখবেন যে এটা ডগাগুলো পরাপর হচ্ছে, এবং বিশেষ করে কন্দের কাছাকাছি জায়গায়, যেটা কন্দরা শুরু হচ্ছে, সেই কন্দের ওখানটা যদি একটু বাদামি পচন হয়, বা অনেক সময় দেখা যায় যে আপনার পাতার মাঝ বরাবর যদি একটু মানে হালকা ছাই ছাই কালার হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো এটাকে ব্লাস্ট বা ঝলসা বলি, সেটাও হয়, একটা ছত্রাকঘটিত রোগ। যদি ঝলসা হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেঁয়াজের কিছু উন্নত জাত রয়েছে, সেই জাতগুলো সিলেকশন করা দরকার। কোন জাতগুলো না, সুখসাগর, পাটনায় রেড, পুষা রেড, তারপরে যে বোম্বাই রেড যে জাতগুলো, এই জাতগুলো অবশ্যই আমরা, বা কোয়েম্বাটুর 1, 2, 3 এই গ্রেডের যে জাতগুলো পাওয়া যায়, সেগুলো সবগুলো কিন্তু আমরা বীরভূম জেলায় পাবেন। সাঁইথে বা পাড়ুয়ে আপনাদের অনেক সময় পাওয়া যায়। সেই চারাগুলো আপনাকে নিতে হবে। তো চারা লাগানোর আগে কিন্তু আপনাকে ছত্রাকনাশক দিয়ে যে চারাগুলোকে শোধন করে নেবেন। কীভাবে শোধন করবেন না, প্রতি লিটার জলে ওই যে আমাদের যে ছত্রাকনাশকগুলো রয়েছে উন্নত, যেমন সাব বা কম্পেনিয়ন পেতে পারেন, সাইমক্সানিল বা ম্যাঙ্কোজেবের মিশ্রণ, বা আপনার রয়েছে আপনার হেক্সাকোনাজল এবং কন্টাফের মিশ্রণ, বা আমাদের আরও যে আপনার
প্রপিকোনাজোল বা ইপক্সিকোনাজোল, ইটাকোনাজোল এই জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে বা পেনসাইক্লোরিন, সেগুলো 1.5 থেকে 2 ml বা 1.5 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি ওই চারাগুলোকে শোধন করেন। এবার যদি মূল জমিতে লাগে, সেই মূল জমিতে লাগলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি নাইট্রোজেন সারটাকে একটু পরিমাণটা কম দেবেন। একর প্রতি 8 কেজির জায়গায় আপনি সেখানে 6 কেজি দিলেন। এখানে পটাশের পরিমাণটাকে বাড়াতে হবে। পটাশটাকে যদি আপনার একর প্রতি যেটা 12 কেজি লাগে, সেক্ষেত্রে আপনাকে প্রায় 15 থেকে 16 কেজি দেওয়া বাঞ্ছনীয়। তাছাড়া অনেক সময় দেখা যায় সালফারের ঘাটতিটাও কিন্তু অনেক সময় এই ছত্রাকটাকে বাড়তে সাহায্য করে, যার জন্য পেঁয়াজ লাগানোর সময় শেষ চাষের সময় যদি আমরা বিঘেতে 4 কেজি করে সালফার, অথবা যদি আপনি জিঙ্ক সালফেটটা দেন, জিঙ্ক সালফেটটা 2.5 কেজি পার বিঘা শেষ দিলে অনেকটা করা হয়। আর কিছু যে পরিচর্যায় সেচটা যখন দেবেন, সেচটা একটু হালকা সেচ দেবেন, কারণ গভীর সেচ দিলে কিন্তু এই ছত্রাকের প্রাদুর্ভাবটা আরও বাড়তে পারে। এই যে কতগুলো পদক্ষেপ যদি আমরা ফলো করেন, তাহলে কিন্তু পেঁয়াজের এই ঝলসা এবং যে যদি আপনার চষি পোকা, সেগুলোকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কথা বলবো আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে, জেনে নেব তার জিজ্ঞাসার কথা। আপনার নাম? লক্ষরাম মুর্মু। আচ্ছা, পেঁপের তো গাছ দেখতে পাচ্ছি, আর পেঁপের সাইজ ভালো হচ্ছে না। আচ্ছা, এভাবে পাতা ঝলসে যাচ্ছে এবং পেঁপের ফলনও ভালো হচ্ছে না। আচ্ছা, তো এটা কি এই বছরই লক্ষ্য করছেন? আর প্রায় মাঝে মাঝে দেখো ঘরে লাগাই, তো বাড়িতে দেখছি এই ঝলসা বা পায় ছোট ছোট হচ্ছে। এর জন্য কোনো ব্যবস্থা কি আগে নিয়েছিলেন? না, আগে কিছু নেই, যে বাড়িতে আর কি যা সার গোবর সার এমনি লাগিয়ে দিয়েছি ঘরের, এইটাই। এমনটা হয়েই থাকে যে ঘরের উঠোনে কিছুটা জায়গা আছে, পেঁপে গাছ লাগানো হয়েছে, তো সেইখানেও যদি এই ধরনের সমস্যা দেখা যায়, কি প্রতিকার নেবেন জানবো আমরা। ভাইরাস ঘটিত রোগের জন্য পেঁপের যে পাতাটা কোঁকড়া হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে পচন শুরু হয়, তো এই ভাইরাস রোগের প্রতিরোধী কিছু জাত পেঁপের আছে, সেই জাতগুলো চাষি ভাইরা সিলেকশন করলে ভালো করবেন। ক্রুক হানিডিউ, তারপরে হচ্ছে আপনার রাঁচি, তারপরে এমনি রয়েছে আপনার পুষা 16 বলে জাত আছে, সেই জাতগুলো চাষি ভাইরা নির্বাচন করুন। আর যে ভাইরাসটাকে কন্ট্রোল করার জন্য বাহক পোকা থাকে, সেই বাহক পোকাকে যদি মারতে হয়, তাহলে কিছু সর্বাঙ্গবাহী কীটনাশকগুলো থাকে, সেগুলো আপনারা প্রয়োগ করুন। তবে পেঁপে যেহেতু ফল জাতীয় ফসল, যার জন্য যেগুলো কম বিষাক্ত, বিশেষ করে নিমারিন বা অ্যাজোনিম এগুলো দিন, এগুলো 3 ml প্রতি লিটার জলে মিশিয়ে দেওয়া যেতে পারে। তাছাড়াও আপনারা এক্ষেত্রে ফিপ্রোনিল লিকুইডটা 1 ml পার লিটার জলে মিশিয়ে যদি প্রয়োগ করেন এবং সেক্ষেত্রে কিছু স্টিকার সলিউশন দেন, দেখবেন আপনার এই বাহক পোকাটা মারা যাবে এবং যে ভাইরাসটা আক্রমণটা কমানো যাবে। হ্যাঁ, কি করি? হ্যাঁ হ্যাঁ, ঠিক এরকমই হবে। এক মিনিট, এই শোনো, আসছি আমি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একদম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। কার সঙ্গে কথা বলছিলে এত হেসে হেসে? আরে বাবা, কিষান কল সেন্টার, বিশেষজ্ঞের সাথে চাষের ব্যাপারেই কথা বলছিলাম। সকালেও দুপুরেও? আরে বাবা, কিষান কল সেন্টার তো সকাল 6টা থেকে রাত 10টা অবধি খোলা। রোববারেও? হ্যাঁ গো, বছরে 365 দিন। এত ফোনের বিল কে দেবে? আরে বাবা, কিষান কল সেন্টারের পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু তুমি এগুলো জিজ্ঞেস করছো কেন? আমি তো অন্য কিছু ভাবছিলাম। কৃষক ভাইরা কৃষিকাজ সংক্রান্ত সমস্যার নিজের ভাষায় তাড়াতাড়ি সমাধানের জন্য ভারতের যে কোনো ফোন থেকে রাষ্ট্রীয় হেল্পলাইন নম্বর 1800-180-15551-এ যোগাযোগ করুন। কৃষকের বন্ধু, কৃষকের কল সেন্টার। আমরা এতক্ষণ বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত শেকমপুর গ্রামের কৃষক বন্ধুদের নানা ধরনের কৃষিকাজের কথা শুনলাম। সেই সঙ্গে কৃষি সংক্রান্ত নানান রকম সমস্যার কথাও আমরা জেনে নিয়েছি। সেই সব সমস্যার সমাধান আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের, যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা, এবং ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও। আর আপনারা যারা দেখছেন এই অনুষ্ঠান, আমরা আশা করব আমাদের আজকের এই সামগ্রিক আলোচনা আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।